এই যে আমার হাতে যে ফুটবলটি দেখছেন সেখানে একবার টাচ করলে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি যদি পেনাল্টিতে দুইবার বলটা টাচ করেন তাহলে একটু প্রবলেম, এবং এই প্রবলেম নিয়ে তোলপাড় চলছে ইউরোপিয়ান ফুটবলে। হুলিয়ান আলভারেজের পেনাল্টিটা কেন বাতিল হলো এবং সেটা কি বৈধ ছিল কিনা সেটা নিয়ে এখন রীতিমতো আলোড়ন। এবং রিয়াল মাদ্রিদ সেই ম্যাচে, একটা নাটকীয় ম্যাচের পর টাই ব্রেকার অ্যাটলেটিকো মাদ্রিদকে আরও একবার হারিয়ে চলে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে, যেখানে সব কথা হচ্ছে এখন এই বল নিয়ে এবং এর দুটি টাচ নিয়ে, এবং অবশ্যই হুলিয়ান আলভারেজকে নিয়ে। এবং সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন আজমাইন রাফিন। আলভারেজ নিয়ে কথা দিয়ে শুরু করি আমরা। কি হয়েছিল কালকে রাত্রে রাফিন, বলুন সেটা। ঘটনা তো অনেকই ঘটলো, তবে পেনাল্টিতে বা টাই ব্রেকারের সময় আমরা দেখলাম আলভারেজের ঘটনাটা, সেটাই আমরা এখন বলতে চেষ্টা করছি। আলভারেজ চেয়েছিলেন একটা শট নিতে, শটটা তিনি নিয়েছিলেন এবং কোর্তুয়াকে তিনি ভুল দিকে ডাইভ দিতে বাধ্য করে একেবারে টপ কর্নারে তিনি একটা শট নেন, গোলও হয়ে যায়। আমরা ভাবছিলাম যে 2-2 হয়ে গেল সমতায় এবং পরবর্তীতে শট নিতে আসবে রিয়াল মাদ্রিদ, কিন্তু তখনই আমরা দেখতে পেলাম যে একটা VAR চেক চলছে এবং রেফারি একটু পরেই আমরা দেখলাম তিনি আসলে হাত দিয়ে এমন একটা সিগন্যাল করলেন যেটা দিয়ে আমরা বুঝে নিলাম যে আলভারেজের গোলটা বাতিল হয়ে গেল। সেই সময় অনেকেই বুঝতে পারেননি যে ঘটনাটা কি হলো। পরবর্তীতে রেফারি যখন রিপ্লেটা দেখলেন সেখানে আমরা দেখতে পেলাম যে আলভারেজ যখন শটটা নিচ্ছেন তখন তার যে বাম পাটা সেটা কিন্তু বলের সাথে টাচ করে যাচ্ছে এবং তিনি ডান পা দিয়ে আসলে শটটা নিচ্ছেন, অর্থাৎ বলে তিনি দুবার টাচ করছেন বলটা পেনাল্টি নেওয়ার সময়। এবং ফিফার যে নিয়ম সেখানে বলছে আপনি পেনাল্টিতে দুবার টাচ কিন্তু দিতে পারবেন না, এবং অবশ্যই এই দুবার টাচের মাঝখানে অপর একজন খেলোয়াড়ের টাচ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এমনি ম্যাচের সময় রিবাউন্ডে শট নিতে চান সেক্ষেত্রে পোস্টে লিগে ফিরে আসলে কিন্তু আপনি শট নিতে পারবেন না, অন্য একজন খেলোয়াড় আপনার দলে শট নিতে পারবেন। কিংবা যদি প্রতিপক্ষের গোলরক্ষক সেভ করেন সেক্ষেত্রে তার একটা হাতে রাইট সেই হাত থেকে আসার পর তিনি আপনি হয়তো আবার শট নিতে পারবেন। এই দুবার যে তিনি টাচ করে ফেললেন এই কারণেই আলভারেজের গোলটা বাতিল হয়ে গেল এবং সেটা আলটিমেটলি অ্যাটলেটিকোর জন্য কিন্তু একটা বড় একটা অভিশাপ হয়ে গেল। এবং গোলটা নিয়ে আমরা কথা বলছিলাম, প্রথমে যে পয়েন্টে আসি, দুবার টাচ করলে কি প্রবলেম হয় আপনি এটা ক্লিয়ার করে দিয়েছেন। এখন দুবার কি টাচ করেছে কিনা এটাই এখন মেইন পয়েন্ট। কারণ আলভারেজ ম্যাচের, আমি যখন টাইব্রেকটা দেখছিলাম তখন মনে হচ্ছে আলভারেজ যেন কিছুটা ঠিক উদযাপনটা কিন্তু তিনি সেভাবে করেননি, আমরা খেয়াল করেছি। আমরা ইংরেজিতে যেটাকে বলি মিউটেড সেলিব্রেশন বা কিছুটা নির্জীব উদযাপন বলতে পারি, এরকম একটা উদযাপন তিনি করেছিলেন। এবং সেই উদযাপনের পরে যখন গোলটা বাতিল হয়ে গেল তখনও রিয়াল মাদ্রিদ প্রথমে আমরা দেখেছি এমবাপে প্রথম দৃষ্টি আকর্ষণ করে রেফারি, যে বলতে গিয়েছিলেন যে কিছু একটা আনইউজুয়াল কিছু একটা ঘটেছে, কারণ আলভারেজ কিন্তু স্লিপ করেছিলেন। আমার সবচেয়ে যেটা ইন্টারেস্টিং লেগেছে, তিনি স্লিপ করেও তিনি কিন্তু শেষ পর্যন্ত কিকটা কিন্তু ভালো মেরেছেন। মানে যেটা হয় ইউজুয়ালি এরকম ডাবল টাচের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি, যখন এরকম হয়, এমন না যে ফুটবল এরকম আগে হয় না, আগেও হয়েছে, সেক্ষেত্রে আসলে যেটা দেখা যায় বলটা একদম কমপ্লিটলি ডাইরেকশন আইদার চেঞ্জ করে ফেলে অথবা একদম অন্যদিকে চলে যায়, মিসই হয়ে যায়। কিন্তু আলভারেজের ক্ষেত্রে পেনাল্টিটা খুব ভালো মতো হয়ে গেল, গোল হয়ে গেল। রিয়াল মাদ্রিদের কিপার কোর্তুয়া তিনি পরাজিত হলেন বলা যায়। কিন্তু এরপরে যখন দেখা গেল যে ভিআর যখন বলল গোলটা আসলে বাতিল হয়েছে, তখন আলভারেজের এর আগের সেলিব্রেশনটা বা এর আগের যে তার অভিব্যক্তিটা হয়তো কিছুটা বলছিল যে কোথাও সামথিং ইজ রং দেয়ার। কিন্তু ম্যাচ শেষে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে প্রশ্ন তুলেছেন গোলটি নিয়ে। তিনি বলেছেন যে ভিআরে এরকম পেনাল্টি বাতিল তিনি দেখেন। এখানে সিমিওনের কথাটা যদি আমরা একটু খেয়াল করি, তিনি যেটা বলতে চেয়েছেন, তিনি কিন্তু পুরোপুরি বলেনি যে রেফারি একদম পুরোপুরি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি প্রথমে সাংবাদিকদেরকে প্রশ্ন করেছেন আপনারা কি কেউ দেখেছেন যে বল দুবার টাচ করেছে কিনা, সবাই চুপ, কেউ কিছু বলছেন না। তিনি বলেছেন না, কেউ তো দেখেনি, দেখলে হাত তুলেন। সেক্ষেত্রেও কিন্তু কেউ হাত তুলছেন না। তখন সিমিওনে বলেছেন যে এরকম তিনি কখনো দেখেন। এরপর তিনি একটু সরাসরি রেফারিকে অভিযুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দিয়ে বলেছেন যে এরকম ঘটনা তিনি আগে দেখেননি, কিন্তু তিনি আশা করছেন রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। তার মানে তিনিও পুরোপুরি নিশ্চিত নন যে আলভারেজের কিকটা আসলে কী হয়েছিল, এবং সেক্ষেত্রে তিনি রেফারিকে সরাসরি কাঠগড়ায় তুলে নিতে না, এটা পুরোপুরি ভুল সিদ্ধান্ত। তবে তিনি তার দ্বিধার কথাটা বা সংশয়ের কথাটি বলেছেন। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে তিনি দেখেছেন, প্রথমে তিনি খেয়াল করেননি লাইভ, কিন্তু পরে তিনি দেখেছেন বলটা দুবার টাচ করেছে। এবং কোর্তুয়াও বলেছেন যে এটা আনফর্চুনেট, কিন্তু দুবার টাচ করেছে, তারা কনফিডেন্ট এই ব্যাপারে। এবং আমরা এই মুহূর্তে যদি একটু রিপ্লেতে একটু যদি আমরা একটু একটা ছবি দেখতে পাই এই মুহূর্তে ক্যামেরায় স্ক্রিনে,
সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে খুব কাছাকাছি আসলে গিয়েছিল দুবার টাচের, কিন্তু দুবার টাচটা আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত আপনার স্ক্রিন যত দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আসলে মনে হয়েছে, কিন্তু মজার ব্যাপার দুবার টাচ হওয়ার পরও চেঞ্জ হয়নি। কিন্তু রাফিনের কাছে যেটা জানতে চাই, এরকম কিছু কি ফুটবল আগে দেখেছে কিনা? এক্স্যাক্টলি এরকম ঘটনা কিন্তু এটাই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি, তবে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এটাই অবশ্যই এবারের এই ঘটনাটা অবশ্যই প্রথমবারের মতো। এর আগে আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখেছি 2017 সালে লেস্টার সিটি ভার্সেস ম্যানচেস্টার সিটির একটা ম্যাচে রিয়াদ মাহরেজ যখন তিনি খেলতেন লেস্টার সিটির হয়ে, তার একটা পেনাল্টি এই কারণে কিন্তু বাতিল হয়ে গিয়েছিল যে তিনি দুবার টাচ করে ফেলেছিলেন, এবং সেটা বেশ এভিডেন্টই ছিল এবং রেফারিকে আসলে অন্য রেফারি সহায়তা নিতে হয়নি, তিনি বুঝতেই পারছিলেন। এর বাইরে আমরা দেখেছি ফুলহ্যামের মিত্রোভিচকে একবার এরকম ঘটনা ঘটাতে তার ক্ষেত্রেও দুবার টাচ ছিল এবং সেই গোলটাও কিন্তু বাতিল হয়ে যায়। এবং আলভারেজের এই ক্ষেত্রে আরো একটা ব্যাপার যে লক্ষণীয়, তিনি আসলে দুবার টাচ করলেন কখন? তিনি কি শটটা নেওয়ার আগে তার করলেন নাকি পরে, নাকি শটটা নেওয়ার সময়? তার যেটা আসলে বোঝা যাচ্ছে রিপ্লে দেখে শটটা নেওয়ার সময় লেগে গিয়েছিল শেষ পর্যন্ত, সেটাই সম্ভবত রেফারি ভিএআর চেক করে বলছেন, এবং এই কারণে আসলে আলভারেজের গোলটা বাতিল হয়ে গেল এবং সেটাই টাই ব্রেকারের টার্নিং পয়েন্ট কিন্তু হয়ে গেল। ওইটাই টার্নিং পয়েন্ট হয়ে গেল। তবে টাই ব্রেকারে আসলে আরো অনেক নাটক হয়ে গেল। আমরা যদি একটু টাই ব্রেকার প্রসঙ্গে আসি তাহলে আমরা আলভারেজের তো মিস তো গেলই, এরপরে কিন্তু রিয়াল মাদ্রিদ একটা মিস করেছিল, কিন্তু শেষ পর্যন্ত অ্যাটলেটিকো আরও একটি মিসের খেসারত তাদেরকে দিতে হয়েছে। পঞ্চম যে রিয়াল মাদ্রিদের যে পেনাল্টি, চতুর্থ পেনাল্টি বিশেষ করে, ওটা রুডিগার নিয়েছেন, কিন্তু সেটা নেওয়ার কথা ছিল কিন্তু এনরিকের। কার্লো আনচেলত্তি বলেছেন এনরিককে তিনি তৈরি করেছিলেন এবং এনরিক পেনাল্টিটা নেওয়ার সময় তিনি নাকি খুব নার্ভাস ছিলেন, সে কারণে রুডিগার নিয়েছিলেন পেনাল্টিটা। কিন্তু পেনাল্টির আগে কিন্তু ঘটনা হয়ে গেছে, ম্যাচের একদম প্রথমেই যে ঘটনাটি হয়ে গেল সেটা নিয়ে আসলে কি মনে হয়? শুরুতে একটা দারুণ গোল বলতে হয় আসলে, অ্যাটলেটিকোর একদম পরিকল্পনা করে মনে হলো একদম ছক করে করা গোল। অবশ্যই, এবং দর্শকরা মাঠে ঠিকঠাকভাবে নিজেদের আসনে বসার আগেই একটা গোল হয়ে গেল। ম্যাচে 27তম মিনিট সেকেন্ডেই আমরা দেখলাম কনর গ্যালাগারের একটা চমৎকার গোল, এবং অ্যাটলেটিকো যে কিক অফটা তারা নিল সেই কিক অফের থেকেই তারা যে আক্রমণটা শুরু করলো সেই আক্রমণের ধারাতেই কিন্তু গোলটা চলে এলো। একটা লং বল আমরা দেখলাম, সেখানে এসেন্সিও ভালোভাবে ক্লিয়ার করতে পারলেন না, সেখান থেকে আমরা দেখলাম যে অ্যাটলেটিকোর খেলোয়াড়রা বল রিকভার করে ফেললেন দ্রুত। আলভারেজ, রদ্রিগো ডি পল এবং তার সাথে হুলিয়ানো সিমিওনে তিনজনের চমৎকার কম্বিনেশন, শেষ মুহূর্তে গ্যালাগারের চমৎকার ফিনিশিং। 27তম সেকেন্ডেই অ্যাটলেটিকো মাদ্রিদ 1 রিয়াল মাদ্রিদ 0, ওভারঅল 2-2। এবং এই ম্যাচে আরো অনেক কিছু ইন্টারেস্টিং পয়েন্ট ছিল। একটা পয়েন্ট অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে, তিনি একটা সুবর্ণ সুযোগ আসলে নষ্ট করেছেন। কি মনে হয়েছিল সুযোগটা দেখে? তখন তো আসলে মনে হয়েছিল রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটা মানে বের হয়ে গেল প্রায়। এক্স্যাক্টলি, ওটাই রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচের সবচেয়ে বড় সুযোগ ছিল নিঃসন্দেহে। এর আগে প্রথমার্ধের কথা যদি আমরা একটু বলি, সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ বেশ অনেকক্ষণ বল তারা নিজেদের পায়ে রেখেছিল, কিন্তু আমরা ম্যাচের কন্ট্রোলের কথা যদি বলি সেটা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ছিল। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের তুলনায় অ্যাটলেটিকো মাদ্রিদের বল পজিশন কম থাকলেও তারা কিন্তু বারবার কাউন্টার অ্যাটাকে উঠেছে, শট নিয়েছে, বিগ চান্স ক্রিয়েট করেছে। সব মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদই যেন ম্যাচের নিয়ন্ত্রণটা তারা তাদের কাছেই রাখছিল, এবং তারা যে লো ব্লকটা খেলে এটা আসলে কি বলবো প্রতিপক্ষের জন্য অনেক বেশি বিরক্তিকর হয়ে দাঁড়ায়। 6 জন লাইনের একটা ডিফেন্স তারা তৈরি করে, তার সামনে হয়তো 2 এবং 2, 6-2-2 এরকম একটা ফরমেশনে তারা তাদের স্ট্রাকচারটা ঠিক রাখে। এবং আমরা গতকালে দেখছিলাম তারা স্ট্রাকচারটা দারুণভাবে ঠিক রাখছিল, এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাউন্টার অ্যাটাকের খুব বেশি সুযোগ তারা চেষ্টা করেনি, এবং যখনই কাউন্টার অ্যাটাকে গেছে খুব দ্রুত ট্র্যাক ব্যাকও করে আসছে। তবে দ্বিতীয়ার্ধে আমরা যেটা দেখলাম, রিয়াল মাদ্রিদ তাদের রাইট ব্যাক পজিশনে একটা চেঞ্জ আনলো। ফেডে ভালভার্দে শুরু থেকে খেলছিলেন, তাকে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি নিয়ে গেলেন মিডফিল্ডে, এবং সে জায়গায় তিনি নামালেন ভাস্কেজকে। ভাস্কেজের ব্যাপারটা আমরা জানি, তিনি ইদানিং কিন্তু ভালভার্দের তুলনায় রাইট ব্যাক পজিশনে একটু খারাপ করছিলেন, এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যেন মনে হলো যে ভাস্কেজকে পেয়ে তারা একটু অ্যাটাক করবে তাদের লেফট সাইডটা দিয়ে, এবং সাথে সাথে একটা অ্যাটাক দেখলাম আমরা লেফট সাইড দিয়ে, এবং সেখান থেকে অ্যাটলেটিকো মাদ্রিদ যখন বলটা হারালো সেখান থেকে কাউন্টার অ্যাটাকে গেল রিয়াল মাদ্রিদ, এবং কিলিয়ান এমবাপ্পে যিনি প্রতিপক্ষের লো ব্লকের কারণে এতক্ষণ স্পেসই পাচ্ছিলেন না, তিনি কিন্তু অনেকটা স্পেস পেয়ে গেলেন, চমৎকার রান নিলেন, এবং সেখান থেকে লং লে একটা ফাউল করে ফেললেন, তিনি একটা হলুদ কার্ড দেখলেন, পেনাল্টি। এবং ভিনিসিয়াস জুনিয়র সেটা অবিশ্বাস্যভাবে মিস করলেন, এবং ভিনিসিয়াস জুনিয়র কালকে বেশ নিষ্প্রভ ছিলেন, আমরা দেখেছি তাকে কিন্তু তুলে নেওয়া হয়েছে পরে টাই ব্রেকারে। আমরা হয়তো আশা করেছিলাম তিনি হয়তো শেষ পর্যন্ত থাকবেন, কিন্তু স্পষ্টতই তিনি আসলে খুব ভালো করতে পারছিলেন। একটা সময় আমি দেখছিলাম তিনি একটা বল হারিয়েছিলেন, এবং সেই বলটা হারানোর পর বেলিংহাম তাকে উদ্দেশ্য করে বেশ কিছু একটা বলছিলেন, সম্ভবত এরকম বলছিলেন যে বল হারালে কি হয়েছে, তুমি ঘাবড়ে গেলে চলবে না, মানে তোমাকে ফিরে আসতে হবে, বা তাকে উজ্জীবিত করার জন্য বলছিলেন। কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজটা ভিনিসিয়াসের কিছুটা ডাউন ছিল, ওভারঅল হয়তো অ্যাটলেটিকো লো ব্লকের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারছিলেন না। এবং আপনি যেটা বলছিলেন যে গোলের পরে, মানে গোলের সুযোগটার পরে, গোলটা হয়নি শেষ পর্যন্ত, রিয়াল মাদ্রিদ আরেকটু মানে কিভাবে বলবো, মানে
শেষ পর্যন্ত সাবগুলোর পরে রিয়াল মাদ্রিদের খেলার প্যাটার্নে কিন্তু কিছুটা চেঞ্জ আসতে থাকে সেকেন্ড হাফে আমরা দেখতে পেয়েছি। এবং দ্বিতীয়ার্ধের শেষের দিকে আমরা দেখলাম অ্যাটলেটিকো কিছু চেঞ্জ করে 80 মিনিটের পরে, যে তখন কিন্তু ম্যাচটা একটু হলো ওপেন হয়ে যায় এবং দ্বিতীয়ার্ধের পরে আমরা অতিরিক্ত সময় কিন্তু ম্যাচটাকে মোটামুটি দেখেছি ওপেন হয়েছে, একটু দুদলই চান্স পেয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ চেষ্টা করেছে একটু লো ব্লকে থেকে একটু সেফ জোনে থেকে খেলতে, কারণ তারাও জানে যে যদি আপনি রিয়ালের বিপক্ষে এন্ড টু এন্ড খেলতে চান সেক্ষেত্রে ভিনিসিয়াস এমবাপ্পেরা আপনাকে কিন্তু যথেষ্ট হার্ট করতে পারে, সে কারণে তারাও একটু সেফ জোনে থেকে খেলতে চাইছে। তবে রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ এসেছিল, তবে সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি, যে কারণে এই ম্যাচটা টাইব্রেকারে যায়। যেটা হয়েছে এই ম্যাচে জয়ের পর আমরা জানি রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে কখনো অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারেনি, হেরে বাদ পড়েনি এবং এই প্রথম তারা হেরে বাদ পড়ার একটা সংখ্যার কাছাকাছি গিয়েছিল, শেষ পর্যন্ত সেটা হয়নি। সেটা আসলে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে এবং আরও একবার রিয়াল মাদ্রিদ প্রমাণ করেছে অ্যাটলেটিকোর জন্য কেন তারা সবচেয়ে বড় হুমকি, বা আমরা যেটা বলি জুজু বা যেটাই হোক না কেন। এবং অ্যাটলেটিকোর জন্য একটা বড় ধাক্কা বলতেই হয়, ম্যাচের অনেকটা সময় তারা ছিল নিজেদের মাঠে, তারা আশা করেছিল হয়তো টাই ব্রেকারে হলো তাদের মানে শেষ পর্যন্ত হচ্ছে ঘেরোটা খুলবে, কিন্তু শেষ পর্যন্ত অদ্ভুত আলভারেজের সেই মিসের পর, যেটা আমরা এর মধ্যে কথা বলে ফেলেছি, শেষ পর্যন্ত হয়নি। সবকিছু মিলে এই ছিল মোটামুটি। আর একটা ছোট্ট করে অ্যাড করতে চাই, রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ এখনো পর্যন্ত সব প্রতিযোগিতা মিলায় মোট 6 বার টাইব্রেকারের মুখোমুখি হয়েছে, যেখানে 6 বারের 6 বারই রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে। আর অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এই নিয়ে মোট 5 বার রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগে হেরে বাদ পড়লো, এবং এর চেয়ে বেশি শুধুমাত্র বায়ার্ন মিউনিখই রিয়াল মাদ্রিদের কাছে হেরে বাদ পড়েছে। এবং আমরা লা ডেসিমা সেই ম্যাচের কথা আমরা সবাই মনে করতে পারি, যেখানে আসলে অবিশ্বাস্যভাবে সেই হেড রামোসের, এবং আমরা অলমোস্ট মনে হয় 10-12 বছর হয়ে গেছে, 10 বছরের বেশি হয়ে গেছে সেই ম্যাচের স্মৃতিটা আসলে অনেকেরই মনে আছে, আমাদের সবচেয়ে নাটকীয় রাত, এবং সেই রাত্রি যেন আরেকবার ফিরিয়ে আনলো। সেটা ফাইনালে ছিল আমরা জানি রিয়াল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির যে 10ম চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল, কিন্তু এবারও তারা একটা বড় একটা লাফ দিয়ে দিল। এবং তাদের সামনে রিয়াল মাদ্রিদের এখনো আমরা যদি চ্যাম্পিয়ন্স লিগের এই মুহূর্তে আমরা অ্যানালাইসিস করবো চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ কে কার প্রতিপক্ষ। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ ছাড়াও আরও কয়েকটি ম্যাচ হয়েছে। একটি ম্যাচ অবশ্যই ডর্টমুন্ড এবং লিলের ম্যাচ। অবশ্যই ডর্টমুন্ড লিল, এই প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল বা প্রথম লেগটা অনুষ্ঠিত হয়েছিল ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে, যেখানে 1-1 ব্যবধানে একটা ড্র ছিল। এবং দ্বিতীয় ম্যাচটা যখন লিলের মাঠে অনুষ্ঠিত হচ্ছিল সেই ম্যাচে 5 মিনিটের মাথায় কিন্তু জোনাথন ডেভিডের গোলে লিল এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ড চমৎকার একটা কামব্যাক দেয়, এবং আমরা যদি বলি 54 থেকে 65 এই 11 মিনিটের মধ্যে দুটো গোল, ডর্টমুন্ড চলে যায় পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের কথা বলছিলাম, রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে হবে আর্সেনাল, যেখানে আর্সেনাল একটা হ্যান্ডসাম উইন পেয়েছে 2 লেগ মিলিয়ে। গতকালের ম্যাচটা তাদের জন্য আসলে নিয়ম রক্ষায় 7-1 গোলে আসলে প্রথম ম্যাচটা তারা জিতে নিয়েছিল। সো প্রথম ম্যাচটা জেতার পর কালকের ম্যাচটা আসলে অনেকটাই ফর্মালিটিস। তারা কিন্তু এমনি যে স্কোয়াডটা নামিয়েছে বা একাদশটা নামিয়েছে সেটাও কিন্তু আসলে একটা বি টিম বলা যায়। তাদের মূল খেলোয়াড়দের ওডেগার্ড বা মার্টিনেলি তাদের অনেককেই তারা রেস্ট দিয়েছে, স্বাভাবিকভাবেই সেটাই করার কথা। এখন এত বেশি ম্যাচ খেলতে হচ্ছে, এই ম্যাচটা আসলে তাদের 7-1 গোলে যাওয়ার পর আসলে এটাতে আসলে প্রতিপক্ষের খুব বেশি কিছু করার থাকে না। অবশ্যই, তবে সেই ম্যাচটাতেও একটা সময় পিএসভি একটু ফাইট দিয়েছে, তবে শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হয়েছে 2-2 ব্যবধানে। গতকাল রাতে আরো একটা ম্যাচ ছিল, সেটা হচ্ছে অ্যাস্টন ভিলা এবং ক্লাব ব্রুজের মধ্যে। অ্যাস্টন ভিলা গত লেগটাতে জিতেছে 3-1, 1 পা দিয়েই রেখেছিল তারা পরের রাউন্ডে। এবং এই ম্যাচেও যখন 16 মিনিটে ক্লাব ব্রুজে 10 জনের দলে পরিণত হয়, এরপরে অ্যাস্টন ভিলার জন্য কাজটা একেবারেই সহজ হয়ে যায়। মার্কো এসেন্সিও, মার্কাস রাশফোর্ড তারা চমৎকার খেললেন। আমরা 3টা গোল দেখলাম সর্বমোট অ্যাস্টন ভিলার কাছ থেকে, এবং 3-0 ব্যবধানে একটা জয় নিয়ে পরের রাউন্ডে তারা। অ্যাস্টন ভিলার কথা একটু আলাদা করে বলি, সেটা হচ্ছে অ্যাস্টন ভিলা অনেকদিন পর ইউরোপিয়ান ফুটবলে ফিরছে। একটা সময় ইউরোপিয়ান ফুটবলে তারা পরাশক্তি ছিল, চ্যাম্পিয়ন্স লিগের আগে যে ট্রফি ছিল ইউরোপিয়ান কাপ সেটা তারা জিতেছে। তাদের যে কোচ উনাই এমেরি, তিনি যাদের বিপক্ষে শেষ 8-এ মুখোমুখি হচ্ছেন, কাদের বিপক্ষে? পিএসজি, এবং সেই পিএসজি তিনি কোচ ছিলেন এই 2 বছর। পিএসজি যে 2 বছর তিনি কোচ ছিলেন সেটা তার জন্য খুব একটা সুখকর স্মৃতি ছিল না, কারণ তিনি চ্যাম্পিয়ন্স লিগে সেই সময় খুব একটা ভালো করতে পারেননি পিএসজিকে নিয়ে। এমেরি আমরা জানি তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি না বললেও উয়েফা বা ইউরোপা কাপ স্পেশালিস্ট। তিনি অনেকগুলো সবচেয়ে বেশি ইউরোপা লিগ বা ইউরোপার জেতা কোচদের মধ্যে তিনি অন্যতম, এবং ভিয়ারিয়ালকে হয়ে তিনি ইউরোপা জিতেছেন। এর আগে সেভিয়াকে নিয়ে বেশ কয়েকবার জিতেছেন, আর্সেনালকে নিয়ে ফাইনালে গিয়েছেন। এইবার তিনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গেছেন অ্যাস্টন ভিলাকে নিয়ে, যেখানে বেশ কয়েকজন ইন্টারেস্টিং প্লেয়ার আছেন। অলরেডি বলছিলাম রাশফোর্ড ভালো করছেন, আসেনসিও আছেন, এর বাইরে আর অনেক ভালো ভালো প্লেয়ার আছেন। এমি মার্টিনেজ আছেন তাদের আর্জেন্টিনার কিপার। এবং এমেরি যেরকম আসলে টাই ব্রেকার বা আমি বলবো নকআউট স্পেশালিস্ট, তিনি কিন্তু একটা ভালো ফাইট দেবেন, এটা আমার আশা। যদি আমরা সেটা ডিটেলে আলোচনা করব, তবে এই মুহূর্তে আমার কাছে গাট ফিলিংসে মনে হচ্ছে এমেরিস
দেয়ার টু সারপ্রাইজ এভরিওয়ান। তিনি কিন্তু এই ম্যাচটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে পারে। একটা তো এমিলির কথা আপনি বললেন, পিএসজি তে তার একটা রিটার্ন, একই সাথে ফ্রান্সের রিটার্ন হচ্ছে কিন্তু এখানে এমিলিয়ানো মার্টিনেজের। ফ্রান্সের সাথে এমিলিয়ানো মার্টিনেজের একটা ঘটনা আছে, এর আগে আমরা দেখেছি যে উয়েফা কনফারেন্স লিগের একটা ম্যাচে কিন্তু, এবং আমরা জানি নকআউটে তিনি যখন টাই ব্রেকারে যায় তখন তিনি কি করেন সেটা আমরা সবাই জানি। এক্স্যাক্টলি, নকআউটে তার পারফরম্যান্স কিন্তু অসাধারণ। এই চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স অসাধারণ, 10টা ম্যাচের মধ্যে 5টাতে তিনি ক্লিন শিট রেখেছেন। তাই পিএসজির ওই অমন ভয়ঙ্কর আক্রমণ ভাগের মুখোমুখি যখন তিনি হবেন, তার বিরুদ্ধে বা কেমন করে পিএসজির আক্রমণ ভাগটা সেটা নিয়ে আমরা হয়তো অবশ্যই ডিটেইল আলোচনা করব, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাটল হতে যাচ্ছে। এবং আরেকটি ম্যাচ অবশ্যই বার্সেলোনা যেটা বলছিলেন সেটা ডর্টমুন্ডের বিপক্ষে, এর বাইরে বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলান আরেকটি ম্যাচ হচ্ছে, সরি এটা বলতে ভুলে গিয়েছিলাম, বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলান এক ইউনের মুখোমুখি। এই ছিল মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 পর কোয়ার্টার ফাইনালের লাইন আপ, এবং কোয়ার্টার ফাইনালের কিছুটা সময় আছে আরো, এপ্রিলে আমাদেরকে ঈদ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। এরপর আমরা ঈদের পরে আবারও কোয়ার্টার ফাইনালের লাইন আপ নিয়ে আমরা হাজির হয়ে যাবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আরও একটা জিনিস মনে করে দিতে চাই, ঈদের অনেক অনেক আকর্ষণীয় জিনিস নিয়ে swingshop.xyz.com, সেখানে পাবেন আরও দারুণ দারুণ সব স্পোর্টসের প্রোডাক্ট, এবং সেখান থেকে আপনারা ঢু মেরে নিতে পারেন পছন্দের ক্লাবের বা স্পোর্টসের নানা কিছুর। এবং তখন পর্যন্ত ঢু মারতে থাকুন সুইং শপে, এবং এর আগে অবশ্যই প্যাভিলিয়নে চোখ রাখুন আরও অনেক ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।